দিগন্তবেলার প্রেমান্দোলন লেখিকা আফরোজা আশা পর্ব ৩১। সারাটা রাস্তার আগে ফোঁস করতে করতে দিগন্তের বাড়িতে এসেছে রায়হান। ওকে কিভাবে ফেলে রেখে চলে এলো। আজ ওর একটা হেস্তনেস্ত করে তবেই ফিরবে। রাগে মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে আছে। জোর কদমে দিগন্তের রুমের উদ্দেশ্যে হাঁটছে আর বিড়বিড়াচ্ছে, ওর জন্য কতক্ষণ খাটলাম, আমাকে রাস্তায় ফেলে রেখে চলে এলো। শালা নেমোখারাম, এই জন্যই তোর এখনো বিয়ে হয় না বেটা। হ্যাঁ, আমি মানুষ ভালো তাই আমার বিয়েও হয়ে গিয়েছে। সিঁড়ি বেয়ে তীব্র রাগে তেতে উপরের দিকে যাচ্ছে রায়হান। হঠাৎ করেই বাদিক থেকে ঘুরে আসা একজনের সঙ্গে প্রবল বেগে ধাক্কা খেলো। রায়হান নিজেকে সামলিয়ে হাত বাড়িয়ে অপরজনকে ধরে পড়া থেকে বাঁচালো। আর একটু হলে নিচে পড়ে কোমরের হাড়গোড় ভাঙত। সামনের ব্যক্তির দিকে তাকাতেই মুখোমুখি হলো এক অপরিচিত মুখের সাথে। চোখ জোড়া খিচে বন্ধ করে রেখেছে, মুখ জুড়ে ভয়ের ছাপ স্পষ্ট। পাতলা গোলাপি অধরজোড়া মৃদু কাঁপছে। মেয়েটার এক ঝলকেই হুট করে রায়হানের মেজাজে আগুন নিভে গেল। গভীর চাহনিতে নজর বুলালো সামনের রূপসী রমণীর সারা মুখাবয়বে। আপন মনে আওড়ালো, মাশাল্লাহ। অনেকক্ষণ হয়ে যাবার পরও ব্যথা পেল না মাইশা। যেভাবে ধাক্কা খেলো ভেবেই নিয়েছিল আজ প্রতিবন্ধীর খাতায় নাম উঠে যাবে, কিন্তু এখনো কোনো কিছুর উপলব্ধি করতে না পেরে পিটপিট করে খিচিয়ে রাখা আখি জোড়া খুলল। চোখ মেলে তাকাতেই চোখাচোখি হলো স্বল্প দেখা এক পুরুষের সাথে। লোকটার সম্পূর্ণ দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ। কিছু পলের জন্য মাইশাও খেই হারিয়ে ফেললো সেই চাহনিতে। এক দৃষ্টে তাকিয়ে থাকলো লোকটার চোখের দিকে। দুজনের দৃষ্টি বিনিময় হলো ক্ষণকালের জন্য। রায়হানের সম্মোহিত চাহনি দেখে ধক করে উঠল মাইশার বক্ষপিঞ্জর। সহসা ছিটকে দূরে সরতে চাইল, কিন্তু পারল না। রায়হানের দুই হাত ওর কোমর ধরে রেখেছে। মাইশার নড়াচড়ায় ধ্যান ভাঙল রায়হানের। নিজের হাতের অবস্থান টের পেয়ে সরিয়ে নিল তখনই। ছাড়া পেয়ে মাইশাও তীব্র বেগে রায়হানের থেকে কয়েক কদমে দূরত্ব বাড়ালো। রায়হানের তীক্ষ্ণ গভীর নজর এখনো মাইশাতে আটকে। মাইশার এলোমেলো পলক ঝাপটানো চোখের দিকে তাকিয়ে কিছু একটা আন্দাজ করলো। অতঃপর ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, তুমি মাইশা? অপ্রস্তুত হলো মাইশা। লোকটা তো বলেছিল ওর মুখ দেখতে চায় না, কিন্তু হুট করে কোথা থেকে চলে এলো আর ওর সাথেই ধাক্কা খেতে হলো। ওনার কোনা বড় করে টেনে এনে মাথায় ভালোভাবে চাপিয়ে দিল মাইশা। মিনমিনে স্বরে বলল, জি জি। রায়হান গম্ভীর গলায় বলল, দেখে হাঁটতে পারো না? এখনই তো পড়ে যেতে। মাইশা শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে বলল, আমি দেখেই হাঁটছিলাম, আপনি হুট করে এসে ধাক্কা লাগিয়েছেন। ভ্রুর মাঝে ভাঁজ পড়ল রায়হানের। মাইশা বাড়ানো দূরত্বটুকু কমিয়ে ওর সামনাসামনি এলো। ওর দিকে একটু ঝুঁকে ধীর কণ্ঠে বলল, কয়েকবার দেখা হয়েছে আমাদের, তবে কখনো তোমার মুখদর্শন হয়নি। তুমি যেমন মিষ্টি দেখতে, তোমার কণ্ঠস্বরেও সেরকম মিষ্টতা আছে। ইয়োর ম্যান উইল বি দ্য লাকিয়ান ওয়ান। বলেই সোজা হয়ে সামনের দিকে পা বাড়ালো রায়হান। মাইশা এক জায়গায় ঠায় দাঁড়িয়ে, চোখ বেয়ে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। রুমে এসে দরজা চাপিয়ে দিয়ে মাথার ওড়নাটা ফেলে দিল। মাইশা সোজা গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। নিজ চেহারার প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকলো কিয়ৎক্ষণ। পায়ের ওপর পা তুলে বেড সাইডে হেলান দিয়ে বসে আছে দিশা। চালাতে থাকা ফোন থেকে চোখ সরিয়ে মাইশার দিকে তাকালো। মাইশা নিজেকে দেখতে দেখতে দিশাকে বলল, দিশা, আমি কেমন দেখতে? পূর্বের অবস্থা ছেড়ে একটা বালিশ কোলে নিয়ে পা মুড়িয়ে বসলো দিশা। চটপটে গলায় বলল, সে আর বলতে, আমি যদি ছেলে হতাম কতদিনে তোমাকে নিয়ে ফুর করে উড়াল দিতাম সুন্দরী। ইস, কি সুন্দর ঝাক্কাস একটা মেয়ে আমার সামনে। আমার সাথেও ফ্লার্ট করছো? মুখের কথা ছেড়ে মেকি হাসলো দিশা। মাইশা দুগালে হাত রেখে হালকা স্বরে বলল, আমি নাকি দেখতে মিষ্টি? এটা আবার কেমন প্রশংসা করলো লোকটা? দিশা বুঝলো না মাইশার কথা, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? মাইশা গাল থেকে হাত নামিয়ে দিশার কাছে এলো। ওর ফোনের দিকে উকি দিয়ে বলল, কিছু না, তুমি খুঁজে পেলে? দিশা মুখ লটকে বলল, পেয়েছি, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, অ্যাকসেপ্ট না করলে মান সম্মান শেষ আমার। তারপর আবার ফোন মাইশার সামনে ধরে উৎফুল্ল গলায় বলল, ডিপিটা দেখো, জ্যোৎস্না, পোলাটা হ্যান্ডসাম, আমার ভালো লাগছে, সাথে গানের গলাটা ওয়াও। ধরো আমরা প্রেম করলাম বা বিয়ে হয়ে গেল, তারপর খালি রোমান্টিক রোমান্টিক গান গাইবে আর ইস, ধ্যাত লজ্জা পাই। আর ক্রাশ খাবো না, এইটাই ফাইনাল। বলেই লজ্জা পাওয়ার ভান ধরল দিশা। মাইশা হেসে দিল ওর ফেস এক্সপ্রেশন দেখে। দিশার হাত থেকে ফোন নিয়ে নামাতেই চোখ বুলালো। ফাহাদ দেওয়ান, প্রোফাইল লক করা।
দেখা শেষে ফোনটা দিশার হাতে দিতে দিতে বলল, আগে একসেপ্ট করুক, তারপর লজ্জা পেয়ে উল্টে পড়ে থাকিও। তোমার আবার যে মুখের বলি, দেখা গেল তুমি লজ্জা না পেয়ে সে লজ্জা পাচ্ছে। মাইশার কথা শুনে দিশা ফিক করে হেসে দিল, তারপর হাসি থামিয়ে বলল, না, এরকম হতে দেওয়া যাবে না, আজ থেকে ফ্ল্যাটি বাস কমিয়ে দিলাম। মাইশা হাসলো দিশার কথা শুনে, তৎক্ষণাৎ আবার দিশার ফোনের স্ক্রিনে ইশারা করে বলে উঠল, পাশের ডিপির ছেলেটা দেখো সুন্দর আছে। চোখ জোড়া মুহূর্তেই চকচক করে উঠল দিশার, মুখে বড় হাসি ঝুলিয়ে তড়িঘড়ি ঘাড় নামিয়ে ফোনের দিকে তাকাতে তাকাতে বলল, থামো থামো, একটু খাতির জমিয়ে আসি। পরক্ষণেই ফোনের ব্ল্যাক স্ক্রিনের দিকে নজর পৌঁছাতেই হাসি মুখ চুপসে গেল। সরু চোখে মাইশার দিকে তাকিয়ে বলল, এটা ঠিক না, তুমি এভাবে বোকা বানালে। মাইশা খিলখিলিয়ে হেসে উঠল। মুখ ভোঁতা করে কিছুক্ষণ চুপ থেকে দিশাও জোরে হেসে দিল। দুই রমণীর হাসিতে মেতে উঠল পুরো রুমটা। সন্ধ্যা পেরিয়ে রাতের প্রথম ভাগের আগমন ঘটেছে। টংঘরে দুমসে আড্ডা চলছে সবার। দোকানদার একের পর এক চা বানাচ্ছে, আর তার 12 বছর বয়সী ছেলেটা সেগুলো আড্ডার মাঝে দিয়ে আসছে। দিগন্ত রায়হান পুরো দলবল নিয়ে টংঘর জমজমাট করে রেখেছে। সাদা ধুলোর মাঝে ক্যারামের লাল গুটিটাকে হাতের মাঝে রাখা বড় গুটিটা দিয়ে নিশানা করে ছুঁড়ে মারল দিগন্ত। লাল রাঙা গোলাকার গুটিটা বড় সাইজের গুটির ধাক্কায় পড়ে গেল গর্তে। তা দেখে আঙুলের মাঝে রাখা ধোয়া ওঠা সিগারেটের টান দিল। রতন চায়ে চুমুক দিয়ে বলল, 2 দিন থেকে ওই দল খুব শান্ত হয়ে আছে ভাই, কোথাও কোনো ঝামেলা করেনি এখনো। রায়হান খেলায় মনোযোগ রেখে জিজ্ঞেস করলো, টংঘরের এদিকেও আসেনি কেউ? রতন মাথা নাড়িয়ে না বলল। দিগন্ত হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ধরল। কিছু বলার আগেই বাহির থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে ঠেকল। ভ্রু বাঁকিয়ে রতনকে বলল, বাহিরে কি হয়েছে তা দেখতে। তখনই দলের একটা ছেলে দৌড়ে এসে বলল, ভাই, ফাহাদের দলের ছেলেরা রাস্তায় ভাঙচুর করতেছে, বাইরে আমাদের দলে যাকে পাচ্ছে তাকে বেধড়ক রকম পিটাচ্ছে। দিগন্ত বাঁকা হাসলো, একটা চেয়ার টেনে মাঝ বরাবর রেখে সেখানে পায়ের উপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসলো। দলের ছেলেগুলো বাইরে যেতে চাইলে হাতের ইশারায় থামিয়ে দিল তাদের। চেয়ারে মাথা হেলিয়ে রেখে বলল, রাস্তা ক্লিয়ার কর, আসতে দে ওদের। ছেলেগুলো তাই করলো। কিছুক্ষণ পর ফাহাদের ছেলেরা ভেতরে আসলো, সাথে ফাহাদও এলো। ভেতরের পরিবেশ এত শান্ত দেখে ভ্রু গোটালো। দুহাত পকেটে গুজে শটান হয়ে দাঁড়িয়ে বলল, ভয় পেয়ে লেজ গুটিয়ে নিলি? দিগন্ত ঘাড় বাঁকিয়ে ওর দিকে তাকালো, তাচ্ছিল্য ভরা গলায় বলল, ভয়? জঙ্গলের বাঘ তোর মতো চুনোপুটি শেয়ালকে দেখে ভয় পাবে? শেয়াল নিজেকে বাঘ ভাবলে যা হয়। একপাশে ঠোঁট প্রসারিত হলো ফাহাদের, পরক্ষণে হাতে থাকা রাবারের শক্ত বলটা দিগন্তের মুখ বরাবর ছুঁড়ে মারল সবেগে। এক হাত উঠিয়ে খপ করে ধরে ফেলল সেটা দিগন্ত। বলটা চোখের সামনে এনে ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে বলল, আহা, এত মাথা গরম কেন? আমার এলাকায় এসেছিস, একটু বস, চা পানি খা, তারপর ফালতু কথা ছেড়ে জায়গা ফাঁকা কর। তোরা চলে গেলে জায়গা ফাঁকা হয়ে যাবে। দাঁতে দাঁত চাপলো ফাহাদ, অগ্নিদৃষ্টিতে দিগন্তের দিকে চেয়ে হুঙ্কার ছুড়ল, টংঘর ছেড়ে নিজের এলাকায় গিয়ে দাদাগিরি কর, এটা আমার। সব কিছুকে বাপের সম্পত্তি মনে করিস? থামলো না আর ফাহাদ। দিগন্তের কাছে এসে হাত মুঠো করে ওর মুখ বরাবর ঘুষি মারল। মুখে লাগার আগেই ফাহাদের হাত ধরল দিগন্ত। চেয়ার ছেড়ে উঠে এক লাথি মারল তাতে। ছিটকে দূরে গিয়ে পড়ল সেটা। রায়হান একটা বড় শ্বাস ফেলে বলল, দুজনের কেউই সুবিধার না। ফাহাদের হাত ঝটকা মেরে সরিয়ে গর্জে উঠল দিগন্ত, হাত ভেঙে হাঁটুতে ঝুলিয়ে দেই, শালা কথাবার্তা নাই, আশায় হাতাহাতি শুরু করেছিস। ফাহাদ ফুঁসে উঠে বলল, লাস্টবার বলছি, চলে যায় এখান থেকে। আরও কিছুক্ষণ কথা কাটাকাটি চলল দিগন্ত ফাহাদের। রাগারাগি এক পর্যায়ে মারামারিতে রূপ নিল। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, মাঝখানে দুজনের প্রচণ্ড মারামারি চলছে। কেউ কাউকে ছাড় দিতে রাজি না। দিগন্ত ফাহাদকে মারছে, ফাহাদও দিগন্তকে মারছে। নাক মুখ ফেটে রক্তাক্ত হয়েছে দুজনে, তবু মারামারি চলছেই। শেষ পর্যায়ে ফাহাদ কোমরের পেছন থেকে রিভলভার এনে দিগন্তের সামনে ধরল। থামলো দিগন্ত, ওর দিকে তাক করা বন্দুক দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আঙুল ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে, হাত ঝাড়তে ঝাড়তে বলল, শালা, গায়ের জোর শেষ নাকি আমার হাতের মার সহ্য করতে পারছিলি না? ছি, দুটো লাগাতেই কুপকাত। কাপুরুষের মতো হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে পড়ছে, থু। বলে রক্ত মিশ্রিত একদলা থুতু মাটিতে ফেলল। ফাহাদ তড়িৎ বেগে দিগন্তের কাছে এসে বন্দুক ওর থুতনির নিচে ধরল। নাক মুখের জায়গায় জায়গায় থেতলে গিয়েছে ফাহাদের, চোখের কোণ ফেটে গিয়েছে। সে অবস্থাতেই ফুঁসতে ফুঁসতে বলল,
গায়ের জোর আমার শেষ হয়নি, বল তুই ভয় পাচ্ছিস। উচ্চস্বরে হাসল দিগন্ত। ফাহাদ বন্দুকটা আরো জোরে চেপে ধরল ওর থুতনিতে। হাসি থামিয়ে দিগন্ত তেসরা গলায় বলল, তোর মতো শেয়ালকে দিগন্ত তালুকদার গুনেও দেখে না, দম থাকলে মেরে দেখা। রক্তচক্ষু নিয়ে বন্দুক সরিয়ে নিল ফাহাদ। সেটা দেখে আবারও হাসল দিগন্ত। কমিশনার বাপের বন্দুক তুলে এনে আমাকে ফাপড় দেখাচ্ছিস, শালা ইতর। পরপরই আবারও বলল, থাক, দুদিনের জন্য টংঘর তোদের ভিক্ষা দিয়ে গেলাম। আমার কাজ শেষে নিজেদের রাস্তা মেপে নিবি। কাজ বেশি গুরুত্বপূর্ণ না হলে তোকে তোর জায়গা দেখিয়ে দিতাম। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সবার আদর যত্নে বেশ সময় কাটছে বেলার। মায়ের হাতে পেট পুড়ে খেয়ে জম্পেশ ঘুম দিয়েছে। দিগন্তের সাথে দেখা হওয়ার পর থেকে ওর মন ভালো, ঘুমাতেও ভালো লাগছে। বৃষ্টি থাকতে চেয়েছিল ওর সাথে, কিন্তু বেলার জেদের কাছে পারেনি। ও একাই ঘুমাবে। রাত প্রায় 1টা বাজছে, রহমানের চোখে ঘুম নেই। আমেনা কিছু বলতে চেয়েছিল, কিন্তু মন মেজাজ ভালো নেই দেখে পরে শুনবে বলে চলে এসেছে। বেলা রুমের কাছে এসে দরজা একটু ফাঁক করে ঘুমন্ত মেয়েকে দেখল। দরজা ভালো করে চাপিয়ে বাইরে বের হয়ে বাগানের দিকে আসলো। আঁধারের মাঝে নিস্তব্ধ পরিবেশের মাঝে দাঁড়িয়ে সময় নিয়ে গভীর চিন্তা ভাবনা করলো। অতঃপর ফোনে কাঙ্ক্ষিত নাম্বার বের করে কল লাগিয়ে দিল।